আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 25 ব্যাচের গতি অধ্যায়, অর্থাৎ এটা হচ্ছে আমার সেকেন্ড যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের লেকচারটা এবং আজকের লেকচারটা অনেক একটু বড় হতে চলেছে। তো চলো আমাদের সাথে যুক্ত থেকো। তো আজকে আমরা যে সকল টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো যদি একটু দেখি। আজকে আমরা প্রসঙ্গ কাঠামো, বিভিন্ন প্রকার গতি, স্মরণ দূরত্ব এবং দ্রুতিবেগ, এই চারটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। তো প্রথমে যে জিনিসটা আমাদের আসছে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। সো প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? প্রসঙ্গ কাঠামো জিনিসটা হচ্ছে, চলো একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সাপোজ মনে করো এটা তুমি, আর এটা হচ্ছে তোমার স্কুল। এটা যদি তুমি হও, আর এটা হচ্ছে তোমার স্কুল। সো এখন এই তুমি আর হচ্ছে তোমার স্কুলের মধ্যে যখন আমাদের একটা সম্পর্ক গড়ে তোলার কথা হবে, যেমন মনে করো বা সম্পর্ক বা দূরত্ব বিষয় নিয়ে ভাব হবে, তখন আমরা হচ্ছে এই প্রসঙ্গ কাঠামো জিনিসটা ইউজ করে থাকি। যেমন এই স্কুল থেকে তোমার দূরত্ব কত, বা তোমার থেকে স্কুলের দূরত্ব কত, যখন আমরা এটা নির্ণয় করার চেষ্টা করি, দেখো তোমার থেকে স্কুলের দূরত্ব এরকম হতে পারে বা এরকম হতে পারে। তো যে কোনো একটা আমরা ধরে নিচ্ছি। তো তোমার থেকে তোমার স্কুলের দূরত্ব হচ্ছে সাপোজ এটা। তো এইখানে যার থেকে, অর্থাৎ তোমার থেকে, তাহলে তুমি হচ্ছে আমাদের কী বলতো প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচিত। তো যার থেকে সেটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো, বা এটাকে অনেক সময় অরিজিনও বলা হয়ে থাকে বা রেফারেন্স ফ্রেমও বলা হয়ে থাকে। এটাকে অনেক সময় অরিজিন বা রেফারেন্স ফ্রেমও বলা হয়ে থাকে। তো যার থেকে, এটা মনে রাখবে, যার থেকে দূরত্ব সেটা হচ্ছে আমাদেরকে প্রসঙ্গ কাঠামো। যার থেকে ডিস্টেন্স বের করতেছি। তো চলো আর একটা উদাহরণ দিয়ে আমরা বিষয়টা বুঝি। তো তোমরা এক্সেস তো চেনো, তাই না? এক্স অক্ষ মানে অক্ষ ব্যবস্থা। আমাদের তিনটা অক্ষ আছে, তাই তো? সো আমরা 2D নিচ্ছি, এটা হচ্ছে আমাদের 2D বা 2 ডাইমেনশনাল দ্বিমাত্রিক স্থানাঙ্ক। তো এইখানে দ্বিমাত্রিক স্থানাঙ্কে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো অ্যাক্সিস আছে বা অক্ষ আছে। এই অক্ষকে আমরা বলতেছি এক্স অক্ষ এবং এই অক্ষকে আমরা বলতেছি ওয়াই অক্ষ। তো যেগুলো আমরা একটা সার্টেন পয়েন্ট কল্পনা করি, এটা মনে করে এটা হচ্ছে আমাদের একটা সার্টেন পয়েন্ট। তো যখন বলে এই সার্টেন পয়েন্টের অবস্থান নির্ণয় করা, তখন কি বলা সম্ভব? তখন আমাদের কি প্রয়োজন? একটা প্রসঙ্গ কাঠামো। কার থেকে, কোত্থেকে আমরা দূরত্ব হিসাব করব। যখন যদি বলি এক্স অক্ষ থেকে আমাদের এই পয়েন্টের, এটাকে আমরা যদি নাম দিই, এটাকে এক্স পয়েন্ট দিচ্ছি না এক্স অক্ষ তো দিয়ে দিচ্ছি, তাহলে পি বিন্দু দিই, পি বিন্দু। তো যদি এক্স অক্ষের সাপেক্ষে যখন আমরা বলবো এক্স অক্ষ থেকে এই পি পয়েন্টের দূরত্ব কত, তখন এই এক্স অক্ষকে আমাদের কী হবে বলতো? প্রসঙ্গ কাঠামো হবে। তখন এটাকে আমাকে বলতেছি প্রসঙ্গ কাঠামো। সংক্ষেপে প্রসঙ্গ লিখে রাখলাম। অনেক পড়াশোনা আছে, তাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। যদি বলি ওয়াই অক্ষের সাপেক্ষে আমাদের পি বিন্দুর দূরত্ব কত, তাহলে ওয়াইটা আমাদের কী হয়ে যাবে বলতো? প্রসঙ্গ কাঠামো হয়ে যাবে। তারপরে এই যে এটাকে আমরা কী বলি? এটাকে মূল বিন্দু বলা হয়ে থাকে। এটাকে আমরা মূল বিন্দু বা অরিজিন বলে থাকি। এটাকে মূল বিন্দু, যদি বলে মূল বিন্দুর সাপেক্ষে আমার পি বিন্দুর অবস্থান কত, তাহলে মূল বিন্দুটা হচ্ছে আমাদের কীভাবে হিসেবে বিবেচনা হবে? আমাদের প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা হবে। তো এই প্রসঙ্গ কাঠামো জিনিসটা কেন আমরা পড়তেছি? কারণ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে যে গতি আছে, এই গতির ক্ষেত্রে আমাদের প্রসঙ্গ কাঠামো কনসেপ্টটা লাগবে। তো চলো আমাদের প্রথম যে টপিকটা সেটা আমাদের হালকা পাতলা ধারণা হয়ে গেল। তো এখন চলো বিভিন্ন প্রকার গতি নিয়ে আমরা আলোচনা করি। তো গতি নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে আগে কী বুঝতে হবে? গতি জিনিসটা বুঝতে হবে। চলো গতি জিনিসটা কি? স্বাভাবিকভাবে গতি জিনিসটা হচ্ছে স্বাভাবিকভাবে কোনো বস্তুর যদি অবস্থানের চেঞ্জ হয়, কোনো বস্তুর কিসের চেঞ্জ বলতো? অবস্থানের চেঞ্জ। সো গতি জিনিসটা কি? কোনো বস্তুর হচ্ছে অবস্থানে যদি চেঞ্জ হয়, তাহলে সেটাকে আমরা কী বলে থাকি বলতো? গতি বলে থাকি। সো গতি কনসেপ্টটা জিনিসটা একটু দেখো। সাপোজ মনে করো আমাদের কাছে এখানে একটা বস্তু আছে। সো বস্তুটা যখন মুভ করবে,
মুভ করার কারণটা কি, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। মুভ করে কেন, আপাতত মনে রাখো কোনো বস্তুতে আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেটা মুভ করে, বা বল, যেটাকে আমরা বল বলে থাকি, ফোর্স বা বল। তো বস্তুটা, এটা আমাদের পড়ার বিষয় না, তো আমরা স্কিপ করছি। তো কোনো বস্তুটা যখন হচ্ছে এই অবস্থায় ছিল, আমাদের ইনিশিয়াল অবস্থা, এটাকে আমরা বলি আদি অবস্থা বা ইনিশিয়াল অবস্থা। এটাকে আমরা বলতেছি আদি অবস্থা। তো কোনো বস্তু যখন এই আদি অবস্থায় ছিল, তখন একটা সময় তো পাস হবে না, একটা নির্দিষ্ট সময় তো টাইম ফ্লো হচ্ছে। তো একটা নির্দিষ্ট সময় পর এই বস্তুর অবস্থান মোটামুটি এই জায়গা। তাহলে বস্তুর যে অবস্থান মানে কি, তার হচ্ছে থাকার যে স্থান ছিল, প্রথমে ছিল এইখানে, পরবর্তীতে এখানে গেছে। এই যে অবস্থানের যে চেঞ্জ, এই অবস্থানের চেঞ্জকে আমরা বলতেছি কি গতি। অর্থাৎ এই বস্তুটা কী হয়েছে, গতিপ্রাপ্ত হয়েছে। তাহলে এই বস্তুটা কী প্রাপ্ত হয়েছে, গতিপ্রাপ্ত হয়েছে। এবং এই যে লাস্টের যে অবস্থান, সেটাকে আমরা বলি কি শেষ অবস্থান। তার মানে বস্তুটা কী হয়েছে, বস্তুটা হচ্ছে গতিপ্রাপ্ত হয়েছে। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে কোনো বস্তুর অবস্থানের চেঞ্জকে আমরা বলতেছি কি গতি। তো স্বাভাবিকভাবে যখন কোনো বস্তু তার অবস্থান চেঞ্জ করে, তখন আমরা সেটাকে কী বলি, ওই বস্তুটা গতিপ্রাপ্ত হয়েছে। তখন তাহলে বিভিন্ন প্রকার গতি নিয়ে আমরা আলোচনা করি। প্রথম যে আমরা গতিটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের সরলরৈখিক গতি। তো সরলরৈখিক গতি জিনিসটা কি, কোনো বস্তুর গতি যদি সরল রেখা হয়, কোনো বস্তুর গতি যদি সরল রেখা বরাবর হয়, সরল রৈখিক হয়, তাহলে সেটাকে আমরা বলি কি সরলরৈখিক গতি। কোনো বস্তুর গতি যদি সরলরৈখিক হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি কি বলতো, সরলরৈখিক গতি। এগুলো তোমরা নোট করে রাখো খাতায়, তাহলে বুঝতে সুবিধা হবে। তো কোনো বস্তুর গতি যদি সরলরৈখিক হয়, তাহলে সেটাকে আমরা কি সরলরৈখিক গতি। এখন সরলরেখা জিনিসটা তোমাদেরকে আমরা ধরে পাতে শেখাবো নাকি। সরলরেখা হচ্ছে স্ট্রেট লাইন, হ্যাঁ, কোনো একটা সরলরেখা বলতে কি স্ট্রেট লাইন, যেটা হচ্ছে কখনো মিলিত হবে না, দুটো পয়েন্ট কখনো মিলিত হবে না। এই যে এই দুটো পয়েন্ট কখনো কি, যদি এরকম দুটো সরলরেখা আসে, যদি মিলতে হবে না এক কথা। তো কোনো বস্তুর গতি যদি সরলরৈখিক হয়, সেটাকে আমরা সরলরৈখিক গতি বলি। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনো গাড়ি যদি একমাত্রিক তলে চলে, একমাত্রিক তল কোনটা, এই এক্স অক্ষ, এই এক্স অক্ষকে বলা হচ্ছে একমাত্রিক তল। তো এই একমাত্রিক তলে যে সকল জিনিসপত্র চলবে, সেটাকে আমরা বলতেছি কি, আচ্ছা আমাদের সেটা হচ্ছে সরলরৈখিক গতি। সেটা কি সরলরৈখিক গতি। যেমন কোনো বস্তু, এর আগে যেটা উদাহরণ দিলাম, যদি বস্তুটা এই বরাবর যে এখানে অবস্থান করে, এই যে সরলরেখা বরাবর গেছে, এই সরলরেখা বরাবর গেছে, তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে কি, এটাকে আমরা বলতেছি হচ্ছে সরলরৈখিক গতি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমার বৃত্তাকার গতি বা ঘূর্ণন গতি। বৃত্তাকার আরেক নাম হচ্ছে ঘূর্ণন। বৃত্তাকার গতি বা ঘূর্ণন গতি, তো নাম দেখেই অনেকটা সহজভাবে বোঝা যায় যে এগুলো কি হতে পারে, নাম দেখেই কিন্তু বোঝা যায়। তো বৃত্তাকার যে কোনো একটা জিনিস কল্পনা করো, যেমন আমরা ঘড়ি কল্পনা করতে পারি। এই যে ঘড়ি, ঘড়ি তো হলো না, ঘড়ি, এই যে একটা ঘড়ি, এই যে একটা ঘড়ি ধরে নাও। তো এই ঘড়ির ক্ষেত্রে, এই যে ঘড়ি হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের একটা যে কোনো একটা কাঁটা কল্পনা করে নেই, ধরে নাও এটা মিনিটের কাঁটা বা ঘন্টার কাঁটা। তো এই যে পয়েন্টটা, যে কোনো একটা পয়েন্ট, সার্টেন পয়েন্ট কল্পনা করো, এই পয়েন্টটা কী করবে, মুভ করবে। কোন দিকে মুভ করে, ঘড়ি কোন দিকে মুভ করে, ঘড়ি আমার হচ্ছে এই দিকে মুভ করে, তাই তো। তো
তো ঘড়ি যখন এর দিকে মুভ করবে, এই পয়েন্টটা দেখো, এই যে ঘূর্ণন একটা নির্দিষ্ট রেডিয়াস বা ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধ কোনটাকে জানি, এই যে এটাকে আমরা বলা হয় রেডিয়াস বা ব্যাসার্ধ। তো একটা নির্দিষ্ট ব্যাসার্ধ অনুসরণ করে যে কোনো একটা পয়েন্টটাকে কল্পনা করে নিই, সাপোজ এই পয়েন্টটা। তো এই পয়েন্টটা একটা নির্দিষ্ট রেডিয়াস আছে, যে এই যে একটা নির্দিষ্ট একটা ব্যাসার্ধকে কেন্দ্র করে বা নির্দিষ্ট একটা ব্যাসার্ধকে ঘুরে ঘূর্ণায়মান অবস্থায় আবার সেই পয়েন্টটি ফিরে আসবে। তাহলে এই যে বৃত্তাকার অবস্থায়, বৃত্তাকার যে গতি, এই পয়েন্টের যে বৃত্তাকার গতি, সেইটাকে আমরা বৃত্তাকার যে পথ, যা বৃত্তাকার যে মুভমেন্ট, সেটাকে আমরা বলতেছি কি বৃত্তাকার গতি। তার মানে বৃত্তাকার গতির সংজ্ঞা এরকম হতে পারে, কোনো বস্তুর গতি যদি বৃত্তাকার হয়, তাহলে সেটাকে আমরা বলি কি বৃত্তাকার গতি। কোনো বস্তুর গতি যদি বৃত্তাকার হয়, তাহলে সেটাকে আমরা বলি কি বৃত্তাকার গতি। উদাহরণ হিসাবে কী কী বলা যেতে পারে? উদাহরণ হিসাবে যে ঘড়ির গতি বা ঘড়ির গতি লিখে দিই, ঘড়ির কাঁটার গতি। ঘড়ির গতি না তো, ঘড়ি তো আর মুভ করতেছে না, ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার গতি। তারপরে এরকম কী হতে, বৃত্তাকার ঘূর্ণন কী হতে পারে? এরকম অনেক কিছু হতে পারে, যেমন সাইকেলের যে আমাদের জিনিসটা থাকে, ওটা কী বলে, এই যে সাইকেলের যে এখান থেকে এখানে একটা দূরত্ব, যাই হোক এটার নাম জানি না, এটারও যে গতি সেটাকে বলতেছি আমরা কী বলতো, বৃত্তাকার গতি। এরকম বিভিন্ন ধরনের গতি হতে পারে বৃত্তাকার গতি। এরপরে চলো আমাদের একটা ইম্পর্টেন্ট গতি নিয়ে আলোচনা করো, সেই গতিটার নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট গতি, অনেক সময় তোমার পড়ে থাকবে, পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। আচ্ছা, তাহলে পর্যাবৃত্ত জিনিস হচ্ছে পর্যাবৃত্ত থেকে আসছে, তাই না? পর্যাবৃত্ত মানে জিনিসটা কি? পর্যাবৃত্ত মানে হচ্ছে বারবার। পর্যাবৃত্ত মানে হচ্ছে কি বারবার বা বারংবার। হ্যাঁ, সো বারবার থেকে আমাদের ধারণা করতে পারি যে কোনো একটা পয়েন্ট বা কোনো একটা সার্টিন বিন্দু যখন বারবার সেই পথেই যায়, সেটাকে আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতি। উদাহরণ হিসেবে কী হতে পারে বলো তো? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটি স্প্রিংয়ে থাকা একটা বস্তু। তো চলো আমরা একটু উদাহরণ দিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো, এইখানে আমাদের একটি স্প্রিং আছে ঝুলানো। তো এই স্প্রিংয়ের সাথে আমরা একটা বস্তু বা একটা ভর ঝুলিয়ে দিয়েছি, তো ভরটার নিচের দিকে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স থাকে mg, তোমরা সেটা জানো, তো সেটা আমাদের দরকার নেই। তখন এই বস্তুটার উপর আমি একটু হালকা বল প্রয়োগ করলাম, এফ পরিমাণ বল জিনিসটা আমরা পরবর্তীতে আলোচনা করবো, আপাতত জেনে রাখি। বস্তুর উপরে যখন আমরা বলটা প্রয়োগ করবো, তখন বস্তুটা কী হবে বলো তো? এখান থেকে একটু বিকৃত অবস্থা হবে না? তখন বস্তুটা এরকম অবস্থা প্রাপ্ত হবে, তাই তো? তারপর যখন আমরা বলটাকে অপসারণ করব, এই বলটাকে যখন আমরা অপসারণ করে দেবো, তখন কী হবে? বস্তুটা একটা নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে কিন্তু এরকমভাবে কী করবে, দোলনায় আবির্ভূত হবে, তাই তো? মানে এরকমভাবে দোল খাবে আর কি। মানে বস্তুটার উপর যখন বল প্রয়োগ করছি, তারপর যখন ছেড়ে দেবো, তখন বস্তুটা হচ্ছে স্প্রিংয়ের কারণে এরকমভাবে সে হচ্ছে তার গতির পথ চালু করবে। তো সেই ক্ষেত্রে দেখো, যে কোনো আমরা পয়েন্ট যদি কল্পনা করি, দেখো এই পয়েন্টটা যদি আমরা কল্পনা করি, এই পয়েন্টটা কতবার মুভ করে, বারবার কিন্তু সে মুভ করে, এই বস্তুটা কিন্তু বারবার এরকমভাবে কিন্তু মুভ করবে। তার মানে একই পয়েন্টকে বারবার যদি কোনো বস্তু মুভ করে, তাহলে সেই ধরনের গতিকে আমরা কী বলে থাকি বলতো? এই ধরনের আমাদের গতিকে বলে পর্যাবৃত্ত গতি। এই ধরনের গতিকে আমরা বলে থাকি কি পর্যাবৃত্ত গতি। তার মানে পর্যাবৃত্ত গতির আমাদের যদি সংজ্ঞায় আসি, তাহলে কি, কোনো বস্তু যদি কোনো একটা বিন্দুকে বারবার অতিক্রম করে, কোনো বস্তুর গতি যদি এমন হয় যে কোনো বস্তুর গতি
এমন হয় যে সে তার নির্দিষ্ট বিন্দুকে সে সে তার নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করে। অতিক্রম বা ভ্রমণ করে তাকে পিরিয়ডিক মোশন বলে। তাহলে কি বোঝাচ্ছে? কোনো বস্তুর গতি, এই যে এখান থেকে দেখো বুঝতে যাবে, কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সে তার নির্দিষ্ট বিন্দুকে, এই যে একটা গতির একটা নির্দিষ্ট বিন্দু, যেটা এটা জাস্ট ধরে নিচ্ছি, তোমরা যে কোনো একটা গতি ধরে নিতে, এখানেও ধরতে পারতাম, এখানেও ধরতে পারতাম, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তো এই বিন্দুকে বারবার যদি ভ্রমণ করে, যেটাকে যখন ছেড়ে দিচ্ছে তখন তাকে বারবার এরকমভাবে দুলতে থাকবে, তাই তো? যদি বারবার এরকমভাবে ভ্রমণ করে তাহলে সে ধরনের গতিকে আমরা বলে থাকি কি? পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি। তো এখন চলো আর একটা উদাহরণ দিয়ে আমরা একটা ক্লিয়ার হই। তোমাদের বাসায় ফ্যান আছে না? ফ্যান, যদিও অঙ্কন খুব একটা পারি না, তারপরে দেখো, তো ফ্যানের যে কোনো একটা পয়েন্ট কল্পনা করো, একটা পয়েন্ট, যে কোনো পয়েন্ট হতে পারে, এই যে ফ্যানের এই পয়েন্টটা আমি কল্পনা করতে পারি। তো ফ্যানটা যখন মুভ করবে তখন এই পয়েন্টটা কি বারবার মুভ করবে না, বারবার অতিক্রম করবে না? যে কোনো পয়েন্ট কিন্তু বারবার, তার মানে তার কি, তার অবস্থা পরিবর্তন করছে। এটা কিন্তু একটা নির্দিষ্ট ব্যাসার্ধ মেনটেন করে। যেহেতু একটা নির্দিষ্ট ব্যাসার্ধ মেনটেন করে সেটা ঘূর্ণন করছে, তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? এটা তো আমাদের পর্যাবৃত্ত গতি সাথে বিশেষ ধরনের ঘূর্ণন গতি। পর্যাবৃত্ত গতি তার মানে বিশেষ ধরনের কি, ঘূর্ণন গতি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি ঘূর্ণন গতি এক প্রকার পর্যাবৃত্ত গতি। এটা 3 স্টার দিয়ে রাখো। ঘূর্ণন গতি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা যে ঘূর্ণন গতি বিশেষ ধরনের কি, পর্যাবৃত্ত গতি। তো এখন চলো, আমাদের তো সব রকম গতি পরিচয়, ও আর একটা গতি আছে, সেটা হচ্ছে SHM বা সিম্পল হারমোনিক মোশন, সরল সন্দিত স্পন্দন গতি। তো এটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন। তো এটাকে সংক্ষেপে বলা হয় সবকটা অক্ষর নিয়ে, আমাদের SM আর M, HM নিয়ে এটাকে বলে SHM গতি, মানে সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত স্পন্দন গতি। তোমাদের একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা পেন্ডুলাম দেখছো না? পেন্ডুলাম কি দেখেছো কোনোদিন? যে পেন্ডুলাম জিনিসটা এরকম হয়ে থাকে, এখানে একটা বব থাকে, এটাকে বলা হচ্ছে বব। আমি একটু বৈশিষ্ট্যগুলো লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই পেন্ডুলামের যে এই যে দড়িটা আছে, এটাকে বলা হচ্ছে আমাদের সুতা। এটাকে বলা হচ্ছে সুতা। এগুলো লিখতে হবে নাকি? এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে বলা হয় ঝুলন বিন্দু। মানে যেখানে ঝুলে থাকে আর কি, সেটাকে বলে ঝুলন বিন্দু। আর এই যে এই জিনিসটা আছে, এটাকে বলা হয় হচ্ছে বব। বব জিনিসটা হচ্ছে একটা গোলকের ন্যায় আর কি। গোলক তোমরা দেখছো কিনা? তো গোলক জিনিসটা একটু ফাঁপা থাকে, আর
বব জিনিসটা একটু ভারী থাকে আর কি। যদি এটার যদি ভরের কথা কল্পনা করে, খুবই ক্ষুদ্র সামান্য সামান্য ভর বিশিষ্ট। তো এখন দেখো, এই যে আমাদের যে পেন্ডুলাম আছে, এই প্রসেসটাকে বলা হয়, এই যন্ত্রটাকে বলা হয় পেন্ডুলাম। তো এই ববটাকে যখন আমরা হচ্ছে একটু এই দিক বরাবর ফোর্স দিই, এদিক বরাবর যখন ফোর্স দিই তখন কী হয়, এদিক বরাবর যখন আমরা ফোর্স দেবো তো ববটা এরকমভাবে যে এরকমভাবে সে দুলতে থাকবে, তাই তো, এরকমভাবে দুলতে থাকে। তো কোনো একটা গতি যদি এরকম হয় যে আমাদের দেখা এখানে দুটো অংশে ভাগ হয়ে গেছে, কি দুটো অংশ, এরকম মজ বরাবর একটা অংশ দিই, এটাকে হচ্ছে প্রথম অংশ, এটাকে দ্বিতীয় অংশ। তো এই ববের যে গতিপথ, এই গতিপথ হচ্ছে যদি প্রথম অর্ধেক এই অংশের দিকে এবং এই অর্ধেক এই অংশের দিকে যদি এরকম হয়, মানে কোনো বস্তুর গতিপথ যদি অর্ধেক একদিকে এবং বাকি অর্ধেক সম্পূর্ণ বিপরীত দিকে হয়, তাহলে সেই ধরনের গতিকে আমরা বলি হচ্ছে স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন বলে। তো এই ক্ষেত্রে তোমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে, অনেক কিছু মনে রাখতে হবে, তো এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো। আপাতত তোমরা মনে রাখো, এই ববটা যখন এই অবস্থায় থাকে এটাকে বলা হচ্ছে সাম্যাবস্থা। ববটা যখন ঝুলে থাকে তখন সেটাকে বলতেছি আমরা কি, সাম্যাবস্থা। তো ববটা যখন একটা সর্বোচ্চ পয়েন্ট অতিক্রম করে, সাপোজ এটা হচ্ছে তার সর্বোচ্চ রেঞ্জ, এটা হচ্ছে তার সর্বোচ্চ রেঞ্জ, তো এই পয়েন্টে যখন ববটা আমার চলে আসে তখন এটাকে বলা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট। এই অবস্থানকে বলতেছে আমরা ম্যাক্সিমাম পয়েন্ট। এবং এই ক্ষেত্রে আমাদের কি হয়, মজার বিষয় হচ্ছে আমাদের এই সাম্যাবস্থায় বেগ যেটা আছে, ববের বেগ, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হয়, ববের বেগটা হচ্ছে ম্যাক্সিমাম হয় এবং ত্বরণটা হচ্ছে ত্বরণ 0 হয়। আর সর্বোচ্চ উচ্চতা, এটাকে সর্বোচ্চ উচ্চতা বলা হয় বা ম্যাক্সিমাম পয়েন্টও বলা যায়। তো ম্যাক্সিমাম পয়েন্ট আমাদের বেগের কী অবস্থা হয় সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে আপাতত একটু জেনে রাখো যে এই পয়েন্টে আমাদের হচ্ছে যেহেতু হাইট বেশি হয়ে যায়, তার মানে এখানে ত্বরণ জিনিসটা আমাদের ম্যাক্সিমাম হয়ে যায়। তো এগুলো তোমাদের জানার বিষয় না, এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো, বা এগুলো তোমরা এইচএসসিতে খুব ডিটেলস আলোচনা পাবা। এগুলো তোমার এখন জানা দরকার নেই বা প্রয়োজন নেই। তোমরা যেহেতু এইচএসসি দেবে, তো আপাতত জেনে রাখো এই যে পেন্ডুলামের যে মুভমেন্ট সেটাকে আমরা বলতেছি কি, সিম্পল হারমোনিক মোশন, SHM, হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত স্পন্দন গতি। তাহলে সংজ্ঞা কি আসতে পারে, আমরা জাস্ট মুখে বলতেছি, সংজ্ঞা হচ্ছে যে কোনো বস্তুর গতি তার অর্ধেক পথ একদিকে, এবং কোনো বস্তুকণার গতি যদি এমন হয় যে তার গতিপথ অর্ধেক পথ একদিকে এবং বাকি অর্ধেক পথ সম্পূর্ণ বিপরীত দিকে যদি তার চলার পথটা হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি কি, সরল সন্ধিত স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। তো এই ছিল আমাদের আজকের যে দুইটা টপিক, কেবল দুটো টপিক হয়েছে, তাই তো, কোথায় গেল, এই যে এখানে বিভিন্ন প্রকার গতি বিভিন্ন প্রকার গতি শেষ, এই দুটো টপিক আমাদের হলো। এখন চলো আমরা স্মরণ এবং দূরত্ব নিয়ে আলোচনা করা। তো স্মরণ এবং দূরত্বর আমাদের একটা আলাদা লেকচার আছে, এবং এই দুটোরই আমার আলাদা লেকচার আছে। স্মরণ, দূরত্ব এবং দ্রুতি এবং বেগের দুটো আলাদা লেকচার আছে, তো তোমরা চাইলে করে আসতে পারো। তো তারপরেও আমি একটু আলাদাভাবে দেখিয়ে দিই স্মরণ, হালকা পাতলা একটু ধারণা দিই স্মরণ জিনিসটাকে। তো চলো ডিসপ্লেসমেন্ট বা স্মরণ জিনিসটা শেখা হয়ে যাক। ডিসপ্লেসমেন্ট বা স্মরণ। তো স্মরণ জিনিস জানার আগে আমাদেরকে জানতে হবে কী বলতো, দূরত্ব বা কি ডিস্টেন্স। তো স্মরণ জিনিসটা জানার আগে আমাদেরকে জানতে হবে দূরত্ব। এখন দূরত্ব জিনিসটা হচ্ছে কোনো কিছু চলাচলের পথ। দূরত্ব হচ্ছে কাকে বলে, কোনো বস্তু চলাচলের পথকে দূরত্ব বলে। কোনো বস্তু চলাচলের কোনো বস্তু চলাচলের পথকে আমরা কি বলতেছি, দূরত্ব বলতেছি। যেমন মনে করো একটা বস্তু এরকম বিভিন্ন একটা লাইন দিয়ে সেই পয়েন্টটা আসছে, তাহলে এই পয়েন্টটাকে আমাদের যে চলাচলের পথ,
এই পথটাকে আমরা বলতেছি কি বলতো, দূরত্ব। দূরত্বকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, বা এক্স দ্বারা, বা এটাকে অনেক সময় ডি দ্বারা প্রকাশ করা হয়। এটাকে প্রকাশ করা হয় এক্স অথবা ডি দ্বারা। তো দূরত্বের আমরা চলো মাত্রা এবং এককটা জেনে আসি। তো মাত্রা জিনিসটা কি এবং একক জিনিসটা কি, এগুলোকে বলে দিতে হবে। মাত্রা জিনিসটা হচ্ছে প্রকাশের সহজ রূপ, আর একক জিনিসটা হচ্ছে আমরা প্রকাশ করি সাধারণত কীভাবে, প্রতি সেকেন্ডে বা প্রতি মানে দূরত্ব আর কি। তো দূরত্ব হচ্ছে মৌলিক যে রাশি ছিল তার একটা। তো দূরত্বের একক কি তোমরা তো জানো, মিটার। এত মিটার দূরত্ব, তো দূরত্বের একক কি মিটার। আর মাত্রা, দূরত্বকে আমরা এল দ্বারা প্রকাশ করি, দূরত্বের মাত্রা। তো যাই হোক, দূরত্বের মাত্রা একক সম্পর্কে আসে। দূরত্ব জিনিসটা বুঝলাম যে কোনো একটা বস্তু চলাচলের পথকে আমরা কী বলে, দূরত্ব বলি। তো দূরত্বের সাথে স্মরণের কানেকশন আছে। এখন কানেকশনটা কি, চলো সেটা দেখার চেষ্টা করি। স্মরণ জিনিসটা হচ্ছে চলাচলের, কোনো একটা বস্তুর চলাচলের সর্বনিম্ন পথ। চলাচলের সর্বনিম্ন, এক কথা মনে রাখবো, চলাচলের সর্বনিম্ন পথ। তো কোনো একটা বস্তুর চলাচলের সর্বনিম্ন পথকে আমরা দূরত্ব বলে। চলো আগের উদাহরণটা দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে উদাহরণটা দিয়েছিলাম, এই উদাহরণ আমাদের দূরত্ব কোনটা ছিল, দূরত্ব ছিল কিন্তু এই যে চলাচলের সম্পূর্ণ পথকে দূরত্ব বলতেছে। কিন্তু এই দুটো পয়েন্টের ভিতরে সর্বনিম্ন পথ কোনটা, সর্বনিম্ন পথ কিন্তু এটা। এই দুটো পয়েন্টের সর্বনিম্ন পথ হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি স্মরণ। এই পথটাকে আর কি, এই পথটাকে স্মরণ বলতেছি, এবং এই পথটাকে আমরা বলতেছি কি, দূরত্ব। তো স্মরণ আমাদের হচ্ছে ভেক্টর রাশি, কারণ হচ্ছে একটা নির্দিষ্ট দিক আছে। তো ভেক্টর কি, স্কেলার কি, আমরা পরবর্তীতে আলোচনা করবো। তো আপাতত মনে রাখো স্মরণকে এস দ্বারা প্রকাশ করে, এস। তো এটাকে বলা হচ্ছে ভেক্টর, এটাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। স্মরণ হচ্ছে আমাদের কি বলতো, ভেক্টর রাশি। আর ভেক্টরকে প্রকাশের ক্ষেত্রে আমরা এরকম একটা তীর চিহ্ন দিয়ে থাকি, এই এরকম একটা তীর চিহ্ন দিয়ে থাকি, এটাকে আমরা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি। তো স্মরণের মাত্রাও যা, আর দূরত্বের মাত্রাও সেম। স্মরণ এবং দূরত্বের মাত্রা আছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের মাত্রা কী আসবে বলতো, স্মরণের মাত্রা থাকবে এল, আর হচ্ছে আমাদের একক যেটা থাকবে মিটার। মিটার। তাহলে স্মরণ এবং দূরত্ব জিনিসটা বোঝা গেল কিনা। স্মরণ এবং দূরত্ব জিনিসটা হচ্ছে আমাদের, এই দূরত্ব জিনিসটা হচ্ছে আমাদের চলাচলের সর্বনিম্ন পথ, এবং স্মরণ জিনিসটা হচ্ছে আমার চলাচলের দূরত্ব জিনিসটা হচ্ছে চলাচলের সম্পূর্ণ পথ, চলাচলের পথকে বা চলাচলের সম্পূর্ণ পথ একটু অ্যাড করে রাখা, সম্পূর্ণ পথ, চলাচলের সম্পূর্ণ পথ। আর স্মরণ জিনিসটা হচ্ছে চলাচলের সর্বনিম্ন পথ। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত স্মরণ এবং দূরত্ব রিলেটেড কিছু কথাবার্তা হলো। এরপরে চলো দ্রুতি আর বেগ নিয়ে আসি। দ্রুতি আর বেগ, তো তোমাদের এই স্মরণ এবং যে দূরত্ব আছে এবং দ্রুতি বেগে আলাদা ক্লাস আছে, অনেক সুন্দর ক্লাস আছে এবং বড় ক্লাস আছে, তোমরা চাইলে একটু করতে পারো, তাহলে কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার হবে, কারণ ওখান থেকে আমি কিছু এমসিকিউ তোমাদেরকে পরীক্ষা দেব। এখন চলো আমরা একটু দ্রুতি নিয়ে আলোচনা করি। দ্রুতির ক্লাসও দেওয়া আছে, দ্রুতি ও কি বলতো, বেগ। সো প্রথমে যে জিনিসটা আমি তোমাদেরকে বলে রাখতে চাই, এই দ্রুতি দেওয়া আছে না, এই যে তো তার মানে দূরত্বের সাথে কানেক্টেড, মনে রাখবে শর্টকাট, যদিও ফিজিক্সের শর্টকাট চলে না। দূরত্বের সাথে দূরত্বের কানেক্টেড, এবং বেগের সাথে তাহলে একটা জিনিসই পড়ছি, সেটা কি, স্মরণ, তাহলে স্মরণের সাথে কানেক্টেড। তাহলে চলো এখন দ্রুতি জিনিসটাকে এবং বেগ জিনিসটাকে একটু জানা যাক। দ্রুতি, একক সময় কোনো বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা কী বলে থাকি, দ্রুতি। একক সময়, একক সময় কোনো বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে, কোনো বস্তু বা চলাচলের পথ, কোনো বস্তুর চলাচলের পথ। একক সময় কোনো বস্তুর চলাচলের পথকে আমরা কি বলতেছি, দ্রুতি। তো চলো আমাদের সংজ্ঞা দিয়ে কি আসি, একক সময়। একটা জিনিস মনে রাখবা, যে সময় যদি বলি একক সময় বা হারে, তাহলে সময়টাকে আমরা নিচে পাস করে দেবো। তো টি দিয়ে আমরা টাইম বুঝাই, তো বাংলায় লিখি তাহলে বুঝতে সুবিধা হবে।
নিচে আমাদের সময়টাকে পাস করে দেবো, তার নিচে সময়, আর উপরে থাকে কি চলাচলের পথ। চলাচলের পথকে আমরা কী বলে থাকি? ডিস্টেন্স বা দূরত্ব বলে থাকি। তাহলে এখানে থাকছে দূরত্ব। তাহলে এটা সমান সমান আমাদের কি আসতেছে? এটা সমান সমান আমাদের হচ্ছে দ্রুতি। তো দ্রুতিকেও আমরা স্বাভাবিকভাবে এক্স দ্বারা প্রকাশ করি, বা ভি দ্বারা প্রকাশ করি। দ্রুতিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তাহলে ভি সমান সমান কী আসতেছে? দূরত্বকে আমরা কী দ্বারা প্রকাশ করি বলেছিলাম? এক্স দ্বারা। তাহলে এক্স ডিভাইডেড বাই আমাদের সময়কে কী দ্বারা প্রকাশ করি? টি দ্বারা প্রকাশ করি। তো এই আমাদের এই সূত্রটা আসতেছে। তো এটাকে এক্স দ্বারা প্রকাশ করলেও হয়, আমার অনেক সময় এস দ্বারা প্রকাশ করলেও হয়। তো এস দ্বারা আমরা স্মরণ বোঝাই, তো স্মরণকে আমরা একটু পরে বলি। তাহলে এক্স ইকুয়াল টু কী আসতেছে বলতো? ভিটি, যেখানে আমাদের টি হচ্ছে আমাদের সময়, ভি হচ্ছে আমাদের দ্রুতি। এটা কিন্তু দ্রুতি, হ্যাঁ, ভি কিন্তু আমাদের দ্রুতি এখানে, আর এক্স হচ্ছে আমাদের কি? ডিস্টেন্স বা দূরত্ব। তো দুটো জিনিসটা এই পর্যন্তই। ডিটেলস জানতে চান আমার যে এক্সট্রা ক্লাস আছে সেই এক্সট্রা ক্লাসটা তোমরা দেখে নেবে পারো। তো দুটো জিনিস হচ্ছে একক সময় কোনো বস্তু চলাচলের পথ। একক সময় কোনো বস্তু চলাচলের পথকে আমরা কী বলে থাকি? দ্রুতি বলে থাকি। এখন চলো আমরা একটু ইউনিট দেখে আসি, কি বেগ দেখে আসি। বেগ, তো বেগের সাথে আমরা আগে বলেছি সেটা কি? স্মরণের কানেকশন। বেগের সাথে কিসের কানেকশন? স্মরণ। তো একক সময় সেম একক সময়। তো একক সময় কিসের? একক সময় কিন্তু আমার কোনো বস্তুর একক সময়, কোনো বস্তু স্মরণের, বস্তু স্মরণকে, কোনো বস্তু স্মরণের বা স্মরণকে একটু এখানে হচ্ছে স্মরণকে একক সময় কোনো বস্তুর স্মরণকে আমরা হচ্ছে কী বলে বলতো? বেগ বলে থাকি, বেগ বা ভেলোসিটি বলে থাকি। ইংলিশ টার্মগুলো একটু মুখস্থ করার চেষ্টা করো, এগুলো লাগে। যেমন হচ্ছে আমাদের এই যে দ্রুতিকে আমরা ইংলিশে কী বলি? স্পিড বলে থাকি। তারপর হচ্ছে আমাদের স্মরণকে আমরা বলে থাকি ডিসপ্লেসমেন্ট। ইংলিশ টার্মগুলো একটু একটু লাগে। তো এরপরে আমরা কি বলেছিলাম? দূরত্ব, ডিস্টেন্স, আর স্মরণ ডিসপ্লেসমেন্ট, ও আরেকটা হচ্ছে কি? বেগ। বেগ হচ্ছে আমাদের কি? ভেলোসিটি। তো এইগুলি ইংলিশ টার্মগুলো একটু একটু লাগে আর কি, তোমরা একটু মাথায় রাখো। তো একই সময় কোনো বস্তুর স্মরণকে আমরা হচ্ছে কি বলে? বেগ বলে থাকি, বেগ বলে, তাই তো? তাহলে বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি। তো সঙ্গ অনুযায়ী আমাদের কি আসতেছে? সঙ্গ অনুযায়ী একক সময়কে নিচে পাস করে দাও, আর স্মরণকে আমরা উপরে নিয়ে যাই, স্মরণকে। তাহলে ভি সমান কি আসতেছে? ভি সমান আমাদের আসতেছে স্মরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, আর সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি। তাহলে এখান থেকে আমাদের সেই বিখ্যাত সূত্র এস ইকুয়াল টু কী আসে বলতো? ভিটি। এখান থেকে আমাদের সেই সূত্রটা আসে এস ইকুয়াল টু কি? ভিটি। তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে, এস ইকুয়াল টু কি? ভিটি। যেখানে এস, এখানে একটু পরিচয়গুলো ইম্পর্টেন্ট। এস কিন্তু আমাদের দূরত্ব না, এটা হচ্ছে আমাদের স্মরণ। আর ভি হচ্ছে আমাদের কিন্তু বেগ, ভি হচ্ছে বেগ, এখানে কিন্তু দ্রুতি হবে না। আর একটা জিনিস তোমাদেরকে একটু বলে দেব, সময়, টিটা হচ্ছে সময়। তো এইগুলো। তো এখন আমাদের যে স্মরণ জিনিসটা দেখো কী ছিল? স্মরণ কিন্তু আমরা আগে পড়ে আসছি, এটা কিন্তু ভেক্টর। তো ভেক্টর স্কেলার পরবর্তীতে আলোচনা করতেছি একটু পরে আর কি। তো যেহেতু স্মরণটা আমাদের ভেক্টর, তার মানে ভিটাও আমাদের কী বলতো? ভেক্টর আসে। তার মানে বেগ হচ্ছে আমাদের কী বলতো? ভেক্টর। বি হচ্ছে আমাদের ভেক্টর আসে। তাহলে ভি হচ্ছে আমাদের কি? ভেক্টর রাশি। এখন দেখো এখান থেকে তোমরা দুটো আর একটা সংজ্ঞা দিয়েছি একক সময়, তাই তো? এখান থেকে তুমি বুঝতে পারতেছো যে বেগটা হচ্ছে আমার স্মরণের পরিবর্তন হার। বেগটা হচ্ছে আমার কি? স্মরণের পরিবর্তনের হার।
এটা হচ্ছে স্মরণের পরিবর্তনের হার। আমাদের যে দ্রুতি জিনিসটা ছিল, দ্রুতি জিনিসটা হচ্ছে আমাদের কি বলতো, দূরত্বের পরিবর্তনের হার। এখন এই পরিবর্তন জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। তো এই পরিবর্তন জিনিসটা একটু হালকা পাতলা তোমাদেরকে ধারণা দিই। পরিবর্তন দুইভাবে হতে পারে, হ্যাঁ, পরিবর্তন দুইভাবে হয়। একটা হচ্ছে ডেলের মাধ্যমে আর একটা হচ্ছে ডি এর মাধ্যমে। এটা পরিবর্তনটা চেঞ্জ হচ্ছে দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে ডেল এবং একটা হচ্ছে কি ডি। তো এই ডেল জিনিসটা হচ্ছে বৃহৎ পরিবর্তন বোঝায়, এই বৃহৎ পরিবর্তন ডেল, আর ডি দ্বারা বোঝা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন। তো এই ডির পরিচয় তোমরা হচ্ছে এইচএসসিতে পাবা। তোমরা এখন যে সকল পরিবর্তনগুলো পড়বা সেগুলো হচ্ছে কি ডেলের পরিবর্তন বা একটু বৃহৎ পরিবর্তন, যেগুলো ক্যালকুলেশন করতে একটু সুবিধা হয়। তো এখন চলো দ্রুতি এবং আমাদের যে বেগ ছিল তার মাত্রা জেনে আসে। তো প্রথমে চলো দ্রুতির মাত্রা জানি। সো দ্রুতির ক্ষেত্রে আমাদের মাত্রা কী হবে আর এককে বা কী হবে, তো এটা বোঝার জন্য আমরা তো একটা সূত্র নিয়ে আসি। দ্রুতির ক্ষেত্রে আমাদের ভি সমান কী লিখছিলাম, ভি সমান এক্স বাই টি, নট এস, হ্যাঁ, এক্স বাই টি। তো এক্সের মাত্রা কি, এক্সের মাত্রা ছিল আমাদের এল, মনে আছে কি না, একটু আগেই কিন্তু আমরা পড়ে আসছি। এক্সের মাত্রা ছিল আমাদের হচ্ছে এল এবং টির মাত্রা ছিল হচ্ছে আমাদের টি, বড় টি। টাইমের মাত্রা আমার হয়তো পড়ায়নি, টাইমের মাত্রা হয়তো পড়ানো হয়নি। তো যাই হোক, তাহলে মাত্রাটা আসে এল বাই টি, বা এটাকে আমরা কী বলতে থাকি বলো তো, এটাকে আমরা বলে থাকি হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, এল টি ইনভার্স ওয়ান। এখন একক হচ্ছে দূরত্বের একক, যেটা দূরত্বের এককে আমরা মিটার বলি, আর সময়ের একক কি সেকেন্ড। মৌলিক রাশি যদি করে থাকো তাহলে কি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড মাথায় রাখো। এই একক এবং মাত্রা দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করি। এটা কি দ্রুতির ক্ষেত্রে, এগুলো কি দ্রুতির ক্ষেত্রে। এখন চলো আমরা বেগের ক্ষেত্রে মাত্রা একক দেখি। চলো এখন না বেগের ক্ষেত্রে আমরা মাত্রা একক দেখি। বেগ, তার কাছে আমাদের একটা সংজ্ঞা লেখে, ভি সমান সমান কী ছিল, এটা যেহেতু বেগ হচ্ছে ভেক্টরের সাথে একটা ভেক্টর চিহ্ন দিলাম, হ্যাঁ, পরবর্তীতে আলোচনা করতেছি, জাস্ট এখন দেখে রাখো। তো এস বাই কী ছিল, টি ছিল, বাই এস ইকুয়াল টু ভিটি, যাই হোক। তো এখন দেখো মাত্রা, আমরা প্রথমে মাত্রায় আসি। এস এর মাত্রা আমার হচ্ছে ইসের মাত্রা কিন্তু সেম, দূরত্বের মাত্রা সে এল, টির মাত্রা বড় হাতের টি, তাহলে এন টি ইনভার্স, এটার মাত্রা কিন্তু সেমই হবে, এমনকি এককও সেম হবে, মাত্রারও এককও তাই হবে। একক কী ছিল আগের বার, হচ্ছে মিটার পার সেকেন্ড। তো এই দুটো জিনিস কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট, তোমরা এগুলো নোট করে রাখো যে দ্রুতির মাত্রা কি, বেগের মাত্রা কি। তাহলে আমাদের এই পর্যন্ত ছিল দ্রুতি এবং বেগ। এখান থেকে বিভিন্ন ম্যাথ হয়, তো ম্যাথ এবং অন্যান্য জিনিসপত্র আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন যে জিনিসটা আমরা জানবো, এই যে এতক্ষণ ধরে আমরা যে বক করলাম যে এই চিহ্নটা নিয়ে, এই চিহ্নটা নিয়ে চলো আমরা একটু ধারণা নিয়ে আসি। এখন আমরা পড়বো রাশি। ওই চিহ্ন যাওয়ার আগে আমার একটা রাশি জানতে হবে, রাশি সম্পর্কে ধ্যান রাখতে হবে। তো রাশি জিনিসটা কি, রাশি জিনিসটা হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য সে সকলই হচ্ছে রাশি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সে সকল জিনিসই কি আমরা কি বলে, রাশি বলে থাকি। যেমন কি পরিমাপ করতে পারি, আমরা যখন কোনো কিছু চাল কিনি, ডাউল কিনি, তখন আমরা কী হিসেবে পরিমাপ করি, কত কেজি নিব, সেটা একটা পরিমাণ। যখন আমরা কোনো কিছুর আমরা দৈর্ঘ্য মাপি বা কোনো কিছুর আয়তন মাপি, তখন আমরা কী হিসাব করি, কত মিটার, ওই যে দূরত্ব কত মিটার। আমাদের ডিস্টেন্স মাপার ক্ষেত্রেও একই সেম প্রসিডিউর। তো মানে আমরা দৈনন্দিন জীবনে রাশি জিনিসটা বহুল ব্যবহার করে থাকি, তাই নয় কি, রাশি জিনিসটা আমরা বহুল ব্যবহার করে থাকি। এখন রাশি হচ্ছে মূলত দুই প্রকার, রাশি মূলত হচ্ছে আমাদের দুই প্রকার।
একটা কি বলতো, একটা হচ্ছে এইখানে একটা জিনিস আমাদের চলে আসবে। রাশি জিনিসটা হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি, স্কেলার স্কেলার রাশি, আর একটা হচ্ছে আমাদের কি বলতো সেই ভেক্টর রাশি। তো রাশি হচ্ছে আমাদের মূলত হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি এবং হচ্ছে একটা কি ভেক্টর রাশি। তো চলো আমরা এই দুটো রাশি নিয়ে একটু আলোচনা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। স্কেলার রাশির প্রথমে আসে, স্কেলার রাশি জিনিসটাকে একটু চলো আমরা একটু দেখি। স্কেলার রাশি ইংরেজিতে লেখা, স্কেলার রাশি জিনিসটা হচ্ছে যে রাশির শুধুমাত্র একটা মান আসে, যে রাশির যে রাশি শুধুমাত্র একটা মান আছে সেটাকে আমরা কি বলে থাকি, স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি বলে থাকি। এখন এখন কোন রাশি শুধুমাত্র মান আছে, যেমন ওই যে মৌলিক 7টা রাশি ছিল না, সেই মৌলিক 7টা রাশি ধরে নেওয়া হচ্ছে আমার স্কেলার রাশি, কারণ সেগুলো শুধুমাত্র একটা মান আছে, সেগুলো দিকের উপরে ডিপেন্ড করে না, যেমন দৈর্ঘ্য, তাপমাত্রা ইত্যাদি, সেগুলো কিন্তু আমাদের দিকের উপর ডিপেন্ড করে না, ও দিক জিনিসটা পরবর্তীতে আসতেছে। তো যে সকল রাশির শুধুমাত্র মান আছে সেটাকে আমরা বলতেছি স্কেলার রাশি। তা ভেক্টর রাশি জিনিসটাকে আচ্ছা উদাহরণ হিসেবে দেওয়া যেতে পারে দৈর্ঘ্য, উদাহরণগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, উদাহরণগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, মাথায় রাখা। দৈর্ঘ্য, তাপমাত্রা ইত্যাদি। তোমার উদাহরণ হচ্ছে তোমরা বই দেখে নিবা, বইয়ের উদাহরণ অনেকগুলো দেওয়া আছে, 7টা মৌলিক রাশি, সেগুলো জানার চেষ্টা করবা, তার একক এবং প্রকাশ সব কিছু জানার চেষ্টা করবো। এরপরে যেটা আছে ভেক্টর রাশি, চলো আর বেশিক্ষণ ক্লাস নেব না, একটু শেষের দিকে ভেক্টর রাশি, এই একটা টপিক একটু বড়। ভেক্টর রাশি, ভেক্টর রাশি জিনিসটা হচ্ছে এই আমরা স্কেলার রাশির দেখছি হচ্ছে মান আছে, তার মানে ভেক্টরের অলরেডি একটা মান থাকবেই এবং তার সাথে একটা নির্দিষ্ট দিক থাকে, তার সাথে একটা নির্দিষ্ট দিক থাকে। এখন দিক জিনিসটা তোমাদের একটু বুঝতে হবে। দিক জিনিসটা হচ্ছে সাপোজ তোমাকে আমি বললাম তুমি এবং তোমার স্কুলকে, তুমি তোমার স্কুলে যাও, তুমি কি তোমার স্কুল খুঁজে পাবা আমি যদি কোনো দিক না বলে দিই? তুমি তো এরকমভাবে 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 ঘুরতেও পারো, তাই না? এরকমভাবে ঘুরতে পারো, স্কুল নাও পেতে পারো যদি আমি দিক না বলে দিই। আর যদি আমি বলি এই দিক বরাবর তুমি তোমার স্কুলে যাও, তো যে আমি দিকটা বললাম, এই দিকটা বলার কারণে তুমি কিন্তু তোমার স্কুলে খুব দ্রুত এবং সহজে পৌঁছাতে পারবে, তাই না? এই যে দিকটা ইউজ করি, এই ইউজটা করার কারণটাকে, এই যে ভ্যালুটা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ভেক্টর রাশি। সেটাকে আমরা কি থাকি কি ভেক্টর রাশি। এরকম ভেক্টর রাশি বিভিন্ন উদাহরণ হতে পারে। তার মানে ভেক্টর রাশি কাকে বলে, যে রাশির একটা মান এবং একটা দিক থাকে, সেটাকে আমরা বলতেছি কি ভেক্টর রাশি। যেমন বল একটা ভেক্টর রাশি, স্মরণ একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, এগুলো কিন্তু আমরা আগে দেখে আসছি, বেগ তারপর স্মরণ। আর বল, বল জিনিসটা আমরা পরবর্তীতে আলোচনা করবো, আপাতত মনে রাখো বল হচ্ছে একটা ভেক্টর রাশি। কারণ এগুলো কিসের উপর ডিপেন্ড করে, এগুলো দিকের উপরেও ডিপেন্ড করে, মানের উপরেও ডিপেন্ড করে। এর দুটো জিনিস থাকে, মান এবং দিক, একটা হচ্ছে ডাইরেকশন, একটা হচ্ছে ভ্যালু। তার মানে ভেক্টর রাশির একটা মান থাকবে এবং দিক থাকবে। এখন চলো দিকে, ভেক্টর রাশির প্রকাশক তো আছে, তাই না? এই যে আমাদের ভি, এই যে ভিটাকে আমরা যখন ধ্রুতি লিখেছিলাম তখন কিন্তু আমরা এরকমভাবে লিখছি, তাই তো? আর যখন আমরা একটা ভিটাকে আমরা ভেক্টর চিহ্ন দিয়ে লিখলাম তখন এটা কী হয়ে গেছিলো, এটা হয়ে গেছিলো হচ্ছে আমাদের বেগ। এইখানেই পার্থক্য, এইখানে মেইনলি পার্থক্য। ভেক্টরের কোনো কিছুকে প্রকাশের ক্ষেত্রে অনেক রকম সংখ্যা পদ্ধতি ইউজ করে থাকে, তার ভিতরে কিছু পদ্ধতি হচ্ছে বোল্ট অক্ষর, যেমন বোল্ট অক্ষর, যেমন এই ভিটাকে যদি আমি এরকম গাঢ়ভাবে লিখতাম, মানে বোল্ট আকারে লিখতাম, তাহলে সেটা হচ্ছে একটা প্রকাশক, এটা হচ্ছে ভেক্টর প্রকাশক। তো এটাকে আমরা বলতেছি কি ভেক্টর প্রকাশক বোল্ট অক্ষরে। তারপরে এই যে দিক ইউজ করে, দিক ইউজ করে, দিক জিনিসটা হচ্ছে এই অ্যারো, দিক বা অ্যারো ইউজ করে। এই ভি চিহ্নের উপরে যখন আমরা অ্যারো চিহ্ন দিই, বা যে কোনো চিহ্ন, যে কোনো অ্যালফাবেটের উপরে যখন আমরা অ্যারো চিহ্ন দিই, তখন সেটা আমাদের কী মিন করে বলতো, এটা হচ্ছে আমাদের ভেক্টর মিন করে। তার মানে এগুলো একটা কী বলতো, ভেক্টর রাশি। এছাড়াও অন্যান্য জিনিসও আমরা ইউজ করে থাকি, যেমন
এছাড়া আমরা বার দিতে পারি, নিচে বার দিয়ে দেয়, কিন্তু এগুলো খুব একটা ইউজ করে না, বেশি সর্বোচ্চ আমরা ইউজ করে থাকি যেটা এটা আমরা কোনো একটা জিনিসের উপরে একটা তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন দেয়, সেটাকে আমরা কী বলে ভেক্টর চিহ্ন প্রকাশ করে থাকি। তো যেহেতু ভেক্টর এবং সরণ, ভেক্টর সরণ দূরত্বের সাথে একটু কানেক্টেড আছে, তো চলো আমরা একটা সিম্পল একটা ম্যাথ করার চেষ্টা করি। এই পর্যন্ত ছিল আমাদের ভেক্টর। আমাদের ক্লাস শেষ, এখন একটা সিম্পল একটা ম্যাথ করবো তোমাদের বোঝার সুবিধার্থে। যে বৃত্তাকার পথে সরণ কত, বৃত্তাকার পথে সরণ এবং দূরত্ব কত, বৃত্তাকার পথে সরণ ও দূরত্ব কত। বৃত্তাকার পথে সরণ ও দূরত্ব কত, এখানে স্পেসিফিকভাবে আমাদের বলে দিতে হবে 1 পাক বা 2 পাক বা হাফ পাক এরকম। তো এখানে বলে দিচ্ছি 1 পাক। তো চলো আমরা একটু দেখে আসি, একটু বোঝার সুবিধার্থে একটা বৃত্ত আঁকিয়ে নিই। আঁকতেও হলো না। তো দেখো, আমরা দূরত্বের ক্ষেত্রে যাই কিংবা সরণের ক্ষেত্রে যাই, আমরা কি করি, আমরা দুটো বিন্দু কল্পনা করি, তাই তো দুটো বিন্দুর আমরা ডিস্টেন্স বা সরণ মধ্যবর্তী যে দূরত্ব সেটা আমরা কল্পনা করি। তো বৃত্তের ক্ষেত্রে যে কোনো একটা পয়েন্ট কল্পনা করো, সাপোজ আমরা এই পয়েন্টটা আমরা কল্পনা করি, এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। হ্যাঁ, 1 পাক, তার মানে এই পয়েন্টটা কিন্তু একটা পুরো সম্পূর্ণ একটা পাক দিবে, এই সম্পূর্ণ পুরো পাক দিয়ে আবার এই পয়েন্টে চলে আসবে, তাই তো। তার মানে এই যে আদি অবস্থা এবং শেষ অবস্থা, এই বিন্দুর আদি অবস্থা তো এটা, আদি অবস্থা এখন, তারপরে সম্পূর্ণ একটা পাক দিছে 1 পাক, এই 1 পাক দিয়ে আবার কিন্তু এই অবস্থায় ফিরে আসছে, তার মানে শেষ অবস্থা কিন্তু এটাই। তার মানে আদি অবস্থা শেষ অবস্থা এর সেম। বৃত্তাকার পথে এখানে কি হচ্ছে, আদি অবস্থা সেম, শেষ অবস্থা সেম। আদি অবস্থা ও আমার কি শেষ অবস্থা, এই দুটোই কিন্তু তোমাদের কি সেম। তার মানে এই আদি অবস্থা শেষ অবস্থা যদি সেম হয়, তাহলে এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত, এদের মধ্যবর্তী কিন্তু ডিস্টেন্স আছে, দূরত্ব কিন্তু আছে। দূরত্ব কি বলেছিলাম, দূরত্ব বলেছিলাম আমাদের হচ্ছে সম্পূর্ণ পথ চলাচলের কি সম্পূর্ণ পথ, চলাচলের সম্পূর্ণ পথ কোনটুকু, এই যে চলাচলের সম্পূর্ণ পথ, চলাচলের কি সম্পূর্ণ পথ, চলাচলের কি সম্পূর্ণ পথ, বারবার মনে রাখবা, দূরত্বের ক্ষেত্রে কি চলাচলের সম্পূর্ণ পথ। তাহলে এই যে বিন্দুটা চলাচলের সম্পূর্ণ পথ, তার মানে কোনো একটা বৃত্তের যদি একটা নির্দিষ্ট ব্যাসার্ধ কেন্দ্র করে সম্পূর্ণ পথে যায়, তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে সেটা হচ্ছে তার বৃত্তের পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। পরিধি, পরিধি সমান দূরত্ব তো করে, আমরা জানি বৃত্তের পরিধি কি বলতো, 2πr, আরটা হচ্ছে কি ব্যাসার্ধ, তো বৃত্তের পরিধি কি 2π, তার মানে এখানে দূরত্ব জিনিসটা কী হবে বলতো, তার মানে এখানে দূরত্ব হবে হচ্ছে আমাদের 2πr, যেহেতু পথের উপর ডিপেন্ড, 2πr, এটা মাথায় রাখবো। এখন সরণও কি 2πr হবে, কখনোই না। সরণ আমরা কি বলেছিলাম, সরণ বলেছিলাম দুটো বিন্দু বা দুটো বিন্দুর কথা বাদই দিলাম, সরণ বলেছিলাম যেটা হচ্ছে আমার সরল রৈখিক দূরত্ব, কোনো একটা বস্তুর সরল রৈখিক দূরত্ব। তো আমাদের বিন্দু নিয়ে যেহেতু এখানে কাজ করতে হবে বৃত্তের ক্ষেত্রে, তো এই বৃত্তের সরল রৈখিক দূরত্ব কত, এই যে আমরা যেখানে বললাম আদি অবস্থা এবং শেষ অবস্থা দুটোই সেম, তার মানে এদের মধ্যবর্তী সরল রৈখিক বা সর্বনিম্ন যে দূরত্ব সেটা কিন্তু 0। তার মানে আমাদের সরণের ভারণটা কত আসবে, 0 আসবে। সরণটা হচ্ছে আমাদের কী হবে, 0। সরণটা হবে কি আমাদের 0। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমরা দিয়ে দিই, এই হোমওয়ার্কটা তোমরা বাসায় করবা। এই হোমওয়ার্কটা তোমরা বাসায় করবা। বৃত্তাকার পথের, লিখে রাখো, বৃত্তাকার পথের অর্ধেক অংশ অতিক্রমে সরণ ও দূরত্ব কত। তো বৃত্তাকার পথের অর্ধেক অংশ, এই যেটা হচ্ছে অর্ধেক অংশ, অর্ধেক অংশ অতিক্রমে
সরানো দূরত্ব কত, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এটা তোমরা পরবর্তী দিন হচ্ছে আমাকে জানাবা। তো যাই হোক, এটাই ছিল আমাদের হচ্ছে আজকের যে লেকচার 1, গতির লেকচার 1, সেটা হচ্ছে তোমাদের হালকা পাতলা ধারণা দিলাম। তো পরবর্তীতে আমরা ম্যাথ প্র্যাকটিস এবং ত্বরণ কিংবা অন্যান্য জিনিসপত্র যে সকল জিনিস আছে সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। তো ততদিন তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।